আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, সফর সঙ্গে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ঢাকার ৯৮% শিশুর রক্তে অতিমাত্রায় বিষাক্ত সীসা, বাধাগ্রস্ত হচ্ছে শারীরিক ও মানসিক বিকাশ, আইসিডিডিআরবির গবেষণা। পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় আজও কমপ্লিট শাটডাউন, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি। লোকসানের মুখে বন্ধ হয়ে যাচ্ছে দেশের সর্ববৃহৎ সিনেমা হল যশোরের মনিহার, চালু থাকবে সিনেপ্লেক্স, ক্ষুব্ধ জেলা সংস্কৃতি কর্মীরা। এবং তীব্র ভাঙনের মুখে পটুয়াখালীর কুয়াকাটা সৈকত, ১ দশকে ১ কিলোমিটার বেলাভূমি সমুদ্র গর্ভে বিলীন, ঝুঁকিতে পর্যটন খাত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত ১টা ৪০ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। এবার তার সফরসঙ্গী হিসেবে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলকে যোগ দেবেন জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এবারের অধিবেশনের বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ, কারণ ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার বিষয়ে উচ্চ পর্যায়ের সভা হবে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ অধিবেশনে এমন একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন এবারই প্রথম। আগামী ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীদের। রাজধানী ঢাকার ৯৮% শিশুর রক্তে অতিমাত্রায় বিষাক্ত সীসা পাওয়া গেছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ। আইসিডিডিআরবি গবেষণায় এসবের প্রমাণ মিলেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষক মাহবুবুর রহমান জানান, নিয়ন্ত্রণহীন লিড অ্যাসিড ব্যাটারির মাত্রাতিরিক্ত ব্যবহার বন্ধ করতে হবে। শিশুদের সীসার হাত থেকে বাঁচাতে আধুনিক লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর। মনির হোসেন তপু রিপোর্ট। ঢাকা শহর এখন ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। ঝুঁকিপূর্ণ এবং ভারসাম্যহীন এই বাহনের সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে বিভিন্ন সংস্থার তথ্য মতে এর সংখ্যা এরই মধ্যে কয়েক লাখ ছাড়িয়েছে। যদি ১ লাখ অটোরিকশা সড়কে চলে, তবে এতে ব্যবহৃত হচ্ছে ৫ লাখ লিড অ্যাসিড ব্যাটারি। এই ব্যাটারির মাত্রাতিরিক্ত পুনর্ব্যবহারে সহজেই বাতাসে ছড়িয়ে পড়ছে বিষাক্ত লিড বা সীসা। খাবার কিংবা নিঃশ্বাসের মাধ্যমে সহজেই বিষাক্ত এই পদার্থ প্রবেশ করছে মানবদেহে। ঢাকার প্রতিটি এলাকা থেকে নমুনা সংগ্রহ করে জানা যায়, প্রতিটি শিশুর শরীরে সীসা বাসা বেঁধেছে। সম্প্রতি এক গবেষণায় ভয়াবহ এ চিত্র উঠে আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে রক্তে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই। ৯৮% শিশুর রক্তে শিশুর মাত্রাতিরিক্ত সীসা আমরা পেয়েছি, যেটি হচ্ছে ৩৫ মাইক্রোগ্রাম পার লিটারের বেশি। শিশুর বুদ্ধিমত্তার ক্ষেত্রে এটি মারাত্মক প্রভাব ফেলে। এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে বলেও জানান তিনি। বহির্বিশ্বে আপনি দেখবেন যে তারা হচ্ছে যে ফেজ আউট করতেছে লেড অ্যাসিড ব্যাটারি থেকে নিউ টেকনোলজি, যেমন লিথিয়াম আয়ন ব্যাটারি রিপ্লেসমেন্টের নতুন টেকনোলজি না নিয়ে আসতে পারি, আমরা এই দূষণ থেকে আমাদের শিশুদেরকেও রক্ষা করতে পারবো না, আমাদের এই জাতির ভবিষ্যৎকে আমরা নিজেরাই ধ্বংস করে দিব। লিড অ্যাসিড ব্যাটারির পুনর্ব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে সীসা ছড়িয়ে পড়ছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক। পুরোপুরি যদি আমি বন্ধ করতে চাই, তাহলে আমাদের যে লেড অ্যাসিড দিয়ে তৈরি করা যে ব্যাটারি,
সেটাই আস্তে আস্তে বন্ধ করতে হবে। লিথিয়াম আয়ন ব্যাটারি, এখানে কোনো অ্যাসিডও নাই, লেডও নাই, সীসাও নাই। তো এখন আমাদেরকে চেষ্টা করতে হবে এবং বিভিন্নভাবে চেষ্টা হচ্ছে ইম্পোর্ট ডিউটি কমিয়ে, শুল্ক কমিয়ে, তাদের আইটি ভ্যাট কমিয়ে যেন এই ধরনের ব্যাটারি বাংলাদেশে বেশি আসে। বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশের সীসা বিষক্রিয়ায় বর্তমান সংকট মোকাবেলায় প্রয়োজন তাৎক্ষণিক ও সমন্বিত জাতীয় পদক্ষেপ। জাতীয় লেড অ্যাসিড ব্যাটারি নীতিমালা, সেই নীতিমালার মধ্যে বলা হচ্ছে যে এইটাকে আস্তে আস্তে নিরুৎসাহিত করা হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বন্ধ হয়ে যাচ্ছে দেশের সর্ববৃহৎ সিনেমা হল যশোরের মনিহার। সনাতনী রূপালী পর্দা বন্ধ হলেও চালু থাকবে সিনেপ্লেক্স। মানসম্মত চলচ্চিত্রের অভাব ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রভাবে দর্শক না পাওয়ায় অব্যাহত লোকসানের মুখে সিনেমা হলটি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছে মালিকপক্ষ। তবে এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে সংস্কৃতি কর্মীরা বলছেন, ঐতিহ্যের স্বার্থে ভর্তুকি দিয়ে হলেও সনাতনী পর্দার হলটি চালু রাখা উচিত সরকারের। যশোর প্রতিনিধি তামান্না ফারজানা রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। 1983 সালের 8 ডিসেম্বর যাত্রা শুরু করে দেশের সবচেয়ে বড় সিনেমা হল মনিহার। কাজী মোহাম্মদ হানিফের নকশায় নির্মিত হলটিতে 1430 জন দর্শকের সিনেমা দেখার সুযোগ রয়েছে। একসময় মনিহারের সিনেমা দেখতে জাপান, কোরিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইংল্যান্ড সহ আর অনেক দেশ থেকেও চলচ্চিত্র প্রেমীরা ছুটে আসতেন। এই সিনেমা হলটাও আসলে থাকবে না, এটাকেও ভেঙে ফেলা হবে। তাই এইটা শুনে আসলে একটা খারাপ লাগলো। বন্ধের খবর চারিদিকে ছড়াচ্ছে, প্রতিটা মানুষের মনেই হচ্ছে একটা আবেগ কাজ করছে। এই সিনেমা হলটা থাকুক এখানে যেভাবে আছে, এটা বাংলাদেশের আমি মনে করি একটা ঐতিহ্য। কোরবানি ঈদের পরে এখনো পর্যন্ত আমরা একটা নতুন ছবি পাইনি, তাহলে এই যে সুবিশাল একটা মনিহার সিনেমা হল, এটা কেমন করে চলবে? রূপালী পর্দার সেই সোনালী অতীত এখন কেবলই গল্প। দেশের অধিকাংশ সিনেমা হল এখন রূপ নিয়েছে বাণিজ্যিক মার্কেটে। মনিহারও অব্যাহত লোকসানের মুখে। এ অবস্থায় সিনেমা হলটির ব্যবস্থাপক ফারুক আহমেদ জানালেন, লোকসানের মাত্রা এতটাই বেশি যে খুব অল্প সময়ের মধ্যে হল বন্ধ করে দেওয়া হবে, তবে চালু থাকবে সিনেপ্লেক্স। একটার পর একটা পুরনো ছবি চালায় আমাদের যে নিয়মিত দর্শক ছিল তারাও এখন হল থেকে মুখ ফিরে এনেছে, হলে আসছে না। এক একটা শো চালাতে যে টাকা খরচ হয় দেখা যাচ্ছে তার 4 ভাগের 1 ভাগ টাকাও আমাদের সেল হয় না। হলটি টিকিয়ে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। না ভেঙে এই প্রেক্ষাগৃহটি রাখা যায় কিভাবে, সে ব্যাপারে সকলে মিলে ভাবনা চিন্তা করে একটা পথ বের করতে হবে। এই দর্শক খরা কাটানোর জন্য আমাদের দেশীয় যে চলচ্চিত্র নির্মাতা আছে তাদের এই বিষয়টা ভেবে দেখা উচিত যে আমাদের যে সিনেমা জগতের যে একটি ঐতিহ্য ছিল, আমরা বাবা মা ভাই বোন দাদি দাদি নিয়ে সিনেমা দেখতে আসতাম, সেই সিনেমার মান যখন পড়ে গেল তারপর থেকে দর্শক খরা শুরু হলো। খেলাধুলা আর সুস্থ বিনোদনের সুযোগ সংকুচিত হয়ে গেলে তরুণ প্রজন্ম বিপদগামী হয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়ে সংস্কৃতি কর্মীরা বলছেন, সময় ও চাহিদা বিবেচনায় ছবি বানানো গেলে আবারও হলমুখী হবেন দর্শকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। তীব্র ভাঙনের মুখে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। গেল 1 দশকে সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে 1 কিলোমিটারও বেশি বেলাভূমি। এতে ঝুঁকিতে পড়েছে পর্যটন খাত সংশ্লিষ্ট বিনিয়োগ। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনের পানি চাপ বেড়ে সৈকতে যে ক্ষতি হচ্ছে তার চেয়ে বেশি দায়ী পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত প্রকল্প। পটুয়াখালী প্রতিনিধি জাহিদের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ক্রমশ ছোট হয়ে আসছে সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতের বেলাভূমি। জলবায়ুর প্রভাব ছাড়াও নানা অব্যবস্থাপনা এবং অপরিকল্পিত প্রকল্পের কারণে ধ্বংসের মুখে দেশের দ্বিতীয় বৃহত্তম এই সৈকত। স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা জানান, এরই মধ্যে নষ্ট হয়ে গেছে সি বিচ সংলগ্ন জাতীয় উদ্যান, ইকো পার্ক, বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল, হাজার কোটি টাকার স্থাপনা। কুয়াকাটা সংলগ্ন 1300 মিটার সড়কের একটি বড় অংশই সাগরে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে লেম্বুর চর, টুরিস্ট পুলিশ বক্স, সর্দার মার্কেট, কুয়াকাটা জামে মসজিদ, মন্দির সহ বহু স্থাপনা। প্রতি বছর সরকারি খরচে জিও ব্যাগ ফেলে বালু ক্ষয় রোধের চেষ্টা হলেও তা কোনো কাজে আসছে না, বরং দিন দিন এই সৈকত হারাচ্ছে সৌন্দর্য, কমছে পর্যটক। শঙ্কায় পর্যটন খাত সংশ্লিষ্ট বিনিয়োগকারীরাও। দীর্ঘ 10 থেকে 15 বছর যাবত এই বালু ক্ষয়ের কারণে আমাদের এই কুয়াকাটা ছোট হয়ে আসছে। পর্যটনের জন্য এটা আমাদের হুমকি, এবং যে সমস্ত মানুষ জায়গা জমি কিনে এখানে স্থাপনা করার জন্য আশা হারাই ফেলতেছে। নিরাপদ সি বিচটা যেন সুন্দর এবং
নান্দনিকের পাশাপাশি যেন সি বিচ রক্ষার জন্য দীর্ঘমেয়াদী প্রকল্প খুব দ্রুত সময়ের মধ্যে নেয় সরকার। ভাঙন ঠেকাতে 759 কোটি টাকার প্রস্তাবিত প্রকল্পের অনুমোদন পেলে কাজ শুরু হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য 759 কোটি টাকার একটা প্রকল্প ডিপিপি করে একটা প্ল্যানিং কমিশনে 2024 সনে দাখিল করা হয়েছে। এই ডিপিপি অনুমোদন হলে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ শুরু করতে পারব। কুয়াকাটার পর্যটন শিল্প বাঁচাতে দীর্ঘমেয়াদী ও টেকসই প্রকল্প বাস্তবায়নের তাগিদ সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে 190 কেজি ওজনের কোষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব। আটক করা হয়েছে 2 পাচারকারীকে। বগুড়া র্যাব 12 ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলা দক্ষিণ আমইন গ্রামের সোনালিয়া পুকুর পাড়ের পূর্ব পাশে ঘরের মাটির নিচে কোষ্টি পাথর মূর্তিতে উদ্ধার করা হয়। 57 ইঞ্চি লম্বা ও 24 ইঞ্চি প্রস্থের মূর্তিটির বর্তমান বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। এ সময় আবুল বাশার রুবেল ও আল আমিন সরকার নামে পাচারকারী চক্রের 2 সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোষ্টি পাথরের মূর্তি পাচারের কথা স্বীকার করছে বলে জানিয়েছে পুলিশ। এবার খেলার খবর। চির প্রতিদ্বন্দ্বী লড়াইয়ে আবারও পাকিস্তানের বিপক্ষে জয় পেল ভারত। পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে সুপার 4 পর্ব শুরু করল তারা। দুবাইয়ে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাহিবাজাদা ফারহানের 50-তে 5 উইকেটে 171 রান তোলে পাকিস্তান। জবাবে ম্যাচ সেরা অভিষেক শর্মার 50-তে 4 উইকেটে 174 রান তুলে 7 বল হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত। আরো জানাচ্ছেন পরাগ আরমান। বোলিং, ফিল্ডিং কিংবা ব্যাটিং সব ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব দেখিয়ে পাকিস্তানকে হারালো ভারত। এতে 7 দিনের মধ্যে দ্বিতীয়বার হারালো তারা। সেই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বের বিপক্ষে টানা 6 জয়ে নতুন রেকর্ড গড়ল গৌতম গম্ভীরের দল। 172 রানের টার্গেটটা ভারতের রাজকীয় বোলিং লাইন আপের জন্য জটিল কোনো ধাঁধা নয়। উদ্বোধনী জুটিতে শুভম গিল ও অভিষেক শর্মা 59 বলে 105 রানের জুটি গড়ে জয়ের পথটাকে একেবারে সহজ করে দেন। জুটি ভাঙেন ফাহিম আশরাফ শুভম গিলের উইকেট উপড়ে ফেলে। সূর্যকুমার যাদব 0 রানে আউট হয়ে অধিনায়ক হিসেবে রান না করে সৌরভ গাঙ্গুলির 20 বছরের আগের স্মৃতি ফিরিয়ে আনেন। ম্যাচ সেরা অভিষেক শর্মা 39 বলে 74 রানে সাজ করে ফিরলে জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া। চলতি এশিয়া কাপে যে কোনো দলের এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়। ইন্ডিয়া উইনিং। এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলের 21 রানেই ফকর জামানের উইকেট হারায় পাকিস্তান। সাইম আইয়ুবকে নিয়ে দ্বিতীয় উইকেটে 49 বলে 72 রানের জুটি গড়েন সাহিবজাদা ফারহান। 21 রান করে সাইম দলের 93 রানে সাজ করে ফিরলেও সাহিবজাদা 50 ছুঁয়ে 45 বলে 58 রানের পুঁজিতে আউট হন। এরপর ভারতীয় বোলাররা আর কোন জুটি জমতে দেননি। তবে পঞ্চম উইকেটে সালমান আগা আর ফাহিম আশরাফের 9 বলে 22 রানের ঝড়ে 5 উইকেটে 171 রানের পুঁজি পায় পাকিস্তান। আগে ব্যাটিং করে ভারতের বিপক্ষে এটি তাদের সর্বোচ্চ সংগ্রহ, কিন্তু এই রানও জয়ের জন্য যথেষ্ট ছিল না। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। জাতিসংঘের 80তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, সফর সঙ্গে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ঢাকার 98% শিশুর রক্তে অতিমাত্রায় বিষাক্ত সীসা, বাধাগ্রস্ত হচ্ছে শারীরিক ও মানসিক বিকাশ, আইসিডিডিআরবির গবেষণা। পোষ্যকোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজও কমপ্লিট শাটডাউন, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি।
লোকসানের মুখে বন্ধ হয়ে যাচ্ছে দেশের সর্ববৃহৎ সিনেমা হল যশোরের মনিহার। চালু থাকবে সিনেপ্লেক্স, ক্ষুব্ধ জেলা সংস্কৃতি কর্মীরা। এবং তীব্র ভাঙনের মুখে পটুয়াখালীর কুয়াকাটা সৈকত। ১ দশকে ১ কিলোমিটার বেলাভূমি সমুদ্র গর্ভে বিলীন, ঝুঁকিতে পর্যটন খাত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।